স্কুলের সেই চেনা পর্যায় সারণী দেখতে তো সাধারণ একটা চার্ট তাই না, কিন্তু এর ভেতরে যে একটা আস্ত ম্যাজিক লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? মানে এই যে সারণীর এদিক থেকে অধিক গেলে বা ওপর থেকে নিচে নামলে মৌলগুলোর আচরণ কেমন প্রেডিক্টেবলভাবে বদলে যায়, এর পেছনে নিয়মগুলো কি? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। হ্যাঁ, গোপন নিয়ম অবশ্যই আছে, আর সত্যি বলতে এটাই তো পর্যায় সারণীর আসল সৌন্দর্য। আজকের আলোচনায় আমরা ঠিক সেই নিয়মগুলোই খুঁজে বের করব। দেখব কিভাবে মৌলগুলো একটা ছন্দে বাঁধা, আর কেনই বা একটা মৌলকে এই সব নিয়মের বাইরের, মানে পর্যায় সারণীর সবচেয়ে বড় রহস্য বা দুষ্টু মৌল বলা হয়। তো আর দেরি কেন, শুরু করা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক, এই যে গোপন নিয়ম বা প্যাটার্নের কথা বলা হচ্ছে, বিজ্ঞানের ভাষায় কি বলে। এর নাম হলো পর্যাবৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিজ। নামটা শুনে একটু কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এর মানে হলো পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকে মৌলগুলোর কিছু নির্দিষ্ট ভৌত আর রাসায়নিক ধর্ম একটা ছন্দের মতো করে বারবার ফিরে আসে, ঠিক যেন একটা প্যাটার্ন যা পুরো সারণী জুড়ে রিপিট হতে থাকে। ধর্মগুলোর এই ফিরে আসার ট্রেন্ডটাকেই আমরা বলছি পর্যাবৃত্ত ধর্ম। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি একটা ক্যালেন্ডারের কথা ভাবা যায়। দেখুন, প্রতি 7 দিন পর পর ঠিক রবিবার ফিরে আসে, তাই না? পর্যায় সারণীতেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। একটা নির্দিষ্ট ব্যবধানের পর একই রকম ধর্মওয়ালা মৌল ফিরে আসে। যেমন ধরুন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের সবার আচরণ আর ধর্ম কিন্তু বলতে গেলে প্রায় একই রকম। তবে একটা জরুরি ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই নিয়মের মধ্যে পড়ে না। কেন? কারণ এই ধর্মটা ইলেকট্রনের আচরণের ওপর নির্ভর করে না, এটা সরাসরি পরমাণু নিউক্লিয়াসের ভেতরের ঘটনা, তাই একে পর্যাবৃত্ত ধর্ম বলা যায় না। তাহলে আসল কথায় আসা যাক, এই ধর্মগুলো ঠিক কিভাবে বদলায়? সারণীর বাদিক থেকে ডান দিকে অথবা উপর থেকে নিচে গেলে কি ঘটে? চলুন এই ট্রেন্ডগুলোই এবার এক এক করে দেখে নেওয়া যাক। আচ্ছা, সবার আগে দেখা যাক পরমাণুর আকারের কি হয়। এখানে কিন্তু একটা বেশ অবাক করার মতো ব্যাপার আছে। আমরা যখন পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে যাই, পরমাণুর আকার ক্রমশ ছোট হতে থাকে। কারণটা খুব সহজ, প্রোটনের সংখ্যা বাড়ে, মানে নিউক্লিয়াসের চার্জ বাড়ে, তাই আকর্ষণ শক্তিও বেড়ে যায়। আর এই শক্তিশালী টানে বাইরের ইলেকট্রনগুলো আরও কাছে চলে আসে, আর পুরো পরমাণুটা যেন একটু চেপে যায়, মানে সাইজে ছোট হয়ে যায়। কিন্তু ওপর থেকে নিচে নামলে গল্পটা একেবারে উল্টো, পরমাণুর আকার বাড়তে থাকে। এর কারণটা আরও সহজ, প্রত্যেকটা ধাপে একটা করে নতুন ইলেকট্রন শেল বা কক্ষপথ যোগ হচ্ছে, ফলে পরমাণুটা স্বাভাবিকভাবেই ধাপে ধাপে বড় হতে থাকে। এবার আসা যাক মৌলদের আরেকটা সুপার পাওয়ারের কথায়, তড়িৎ ঋণাত্মকতা। যখন দুটো পরমাণু ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড তৈরি করে, তখন সেই শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা, সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। সহজ কথায়, ইলেকট্রন নিয়ে টানাটানির খেলায় কে জিতবে সেটাই ঠিক করে দেয় এই ধর্মটা। আর এই ক্ষমতার ট্রেনটা কিন্তু পরমাণুর আকারের সাথে সরাসরি যুক্ত। ভাবুন তো, যে পরমাণুর আকার যত ছোট তার নিউক্লিয়াসের টান তত বেশি, তাই বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার কমার সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে। আর উপর থেকে নিচে নামার সময় যেহেতু আকার বড় হচ্ছে, এই টানার ক্ষমতাও কমতে থাকে। তাহলে এই ইলেকট্রন টানার খেলায় চ্যাম্পিয়ন কারা? গ্রুপ 17 মৌলগুলো, মানে হ্যালোজেন পরিবার, আর তাদের মধ্যে সেরা হল ফ্লোরিন। এর আকার এতটাই ছোট যে নিউক্লিয়াসের আকর্ষণ প্রচণ্ড শক্তিশালী, তাই পুরো পর্যায় সারণীতে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাই সবচেয়ে বেশি। এই টেবিলটা এক নজরে দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সারণীর বাঁদিকে আছে উদার সব ধাতু, যারা খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, তাই এরা শক্তিশালী বিচারক। আর ডান দিকে আছে ইলেকট্রন লোভী অধাতুরা, যারা ইলেকট্রন নিতে ভালোবাসে, তাই এরা হলো শক্তিশালী জারক। তার মানে বাঁদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ছাড়ার ইচ্ছে কমে আর নেওয়ার ইচ্ছেটা বাড়ে। এতক্ষণ তো আমরা পর্যায় সারণীর নিয়ম কানুন নিয়ে কথা বললাম, কিন্তু সব গল্পের মতো এই গল্পেও একজন বিদ্রোহী চরিত্র আছে, এমন এক মৌল যে কোনো নিয়মই ঠিকমতো মানতে চায় না। চলুন এবার আলাপ করা যাক পর্যায় সারণীর সবচেয়ে বড় রহস্য, সেই দুষ্ট মৌল হাইড্রোজেনকে নিয়ে। ভাবা যায় খোদ দিমিত্রি মেন্ডেলিভ, মানে পর্যায় সারণীর জনক, এই হাইড্রোজেনকে দুষ্টু মৌল বা রোগ এলিমেন্ট নাম দিয়েছিলেন। কেন? কারণ এর সঠিক জায়গাটা খুঁজে বের করতে গিয়ে তিনি নিজেই রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। আর এই সব কিছুর পেছনে কারণ হলো হাইড্রোজেনের অদ্ভুত দ্বৈত চরিত্র। এই স্লাইডটাই হলো আসল রহস্যের চাবিকাঠি। ভালো করে খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে।
দেখুন, হাইড্রোজেন একদিকে গ্রুপ 1-এর ক্ষার ধাতুগুলোর মতো আচরণ করে, মানে সে দিব্যি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন হতে পারে। আবার অন্যদিকে সে গ্রুপ 17-র হ্যালোজেনদের মতো, মানে সে একটা ইলেকট্রন নিয়ে নিতেও পারে। এই যে কখনো এদিক তো কখনো ওদিক, এই দুই নৌকায় পা দিয়ে চলার কারণে বিজ্ঞানীরা একদম বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে হাইড্রোজেনকে আসলে কোথায় বসানো হবে, গ্রুপ 1-এ নাকি গ্রুপ 17-তে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা শিখলাম, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক মূল পয়েন্টগুলো। আর শেষে থাকবে একটা ছোট্ট প্রশ্ন। মূল শিক্ষা হল পর্যায় সারণী আসলে কোনো এলোমেলো চার্ট নয়, এর পিছনে খুব সুন্দর কিছু নিয়ম কাজ করে। বা থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় কিন্তু ইলেকট্রন টানার ক্ষমতা বাড়ে, আর উপর থেকে নিচে নামলে ঠিক তার উল্টোটা ঘটে। সারণীর বাম দিকের মৌলগুলো সেরা ইলেকট্রন দাতা, আর ডান দিকের মৌলগুলো হল সেরা ইলেকট্রন গ্রহীতা। আর এবার আজকের প্রশ্ন, এত কিছু জানার পর একটু ভাবা যাক তো, পর্যায় সারণীর কোন মৌলটি ইলেকট্রন টানার এই খেলায় আসল চ্যাম্পিয়ন? কার তড়িৎঋণাত্মকতা সবচেয়ে বেশি? উত্তরটা নিয়ে একটু ভাবুন। আজকের মতো এটুকুই। পর্যায় সারণীর এই রহস্যময় জগৎটা কেমন লাগলো তা জানতে পারলে ভালো লাগবে।